এই কাহিনী হলো রাজস্থানের পিন্টুর। সে স্বভাবে সরল কিন্তু সৎ ছিল আর গরিবও ছিল। পিন্টু সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সে নিরামিষ ভোজী হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের সুস্বাদু মুরগির মাংস তৈরি করতে পারত। আরে কেমন আছো পিন্টু? ব্যাস সবকিছু ভালোই চলছে কাকিমা। তুমি কেমন আছো? কিছু না গো, ব্যাস চলছে। আচ্ছা, আজ রাতে টিটুর বার্থডে। আরে বাহ, এ তো বেশ ভালো কথা। আচ্ছা, আমার তরফ থেকে টিল্লুকে তুমি অনেক অনেক শুভকামনা দিও বৌদি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর হ্যাঁ, মনে রাখবেন সন্ধ্যার মধ্যে নিজের হাতে বানিয়ে কাজু বাদাম মুরগি পাঠিয়ে দিও যেন বাড়িতে। আজ অনেক অতিথি আসবে, তোমার হাতের বানানো চিকেন নিশ্চয়ই খাওয়াবে। অবশ্যই অবশ্যই, তুমি একদম নিশ্চিন্ত থাকো। সন্ধে হয়ে গেলেই চিকেন আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো পিন্টুর জীবন এরকমই ছিল। সে নিজের কথা আর হাতে তৈরি খাবার দিয়ে সবার মন জয় করত। সেই কারণেই হোটেলের মালিকও তার প্রতি মুগ্ধ ছিল। আপনার খাবার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো। আবার আসবেন যেন। বাহ পিন্টু, তো সত্যিই কোনো জবাব নেই। জানি না গ্রাহকদের উপরে তুই কি জাদু করিস, সবাই আনন্দ পায় আর গ্রাহকও বাড়তেই থাকে আর বারবার ওরা আসে। আগে এইসব ওপরওয়ালার কৃপা বাবু। আরে এটা হলো তোর বড় মনের ব্যাপার পিন্টু। তুমি আসার পরে আমার ব্যবসা এখন দ্বিগুণ বেড়ে গেছে, এরপর তো আরও বাড়তেই থাকবে। আগে অবশ্যই। যাই হোক, তুমি এইভাবেই নিজের কাজে মন দিয়ে রেখো। গ্রাহকদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো খেয়াল রেখো। গ্রাহক হলেন আমাদের ঈশ্বর, ওনাদের কখনো রাগিও না তুমি, বুঝেছো? আগে বাবু। পিন্টুর কাজের কারণে শুধু তার গ্রামই নয়, বরং হোটেলের নামও আশেপাশের গ্রামে প্রসিদ্ধ হয়ে গেছিল। লোকেরা দূর দূর থেকে পিন্টুর হাতের চিকেন খেতে আসতো আর তৃপ্ত মনে যেত। কিন্তু অন্যদের পছন্দ আর না পছন্দের খেয়াল রাখা পিন্টু প্রায়শই মনে মনে উদাস থাকতো। আর তার পেছনের কারণ ছিল তার পুরনো জমিন। মা, আজকে আমি যা কিছু করছি তার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তুমি যেগুলো শিখিয়ে গিয়েছিলে তার মধ্যে একটা কথাও আমি ভুলিনি। আর না আমি এটা ভুলেছি যে আমাদের সমস্ত জমি টমি গ্রামের ব্যবসায়ীর কাছে বাধা দেওয়া রয়েছে। কি কপাল খারাপ আমার! না তোমার চিকিৎসাটা ভালো করে করাতে পেরেছিলাম, আর না তোমার শেষ চিহ্নটাকে সামনে রাখতে পেরেছি। তবে তুমি চিন্তা করো না মা, আজ নয়তো কাল ওই জমি আমি অবশ্যই ফিরিয়ে নেবই নেব। নিজের মায়ের শেষ জিনিস ফেরত পাওয়ার জন্য সে রাত দিন পরিশ্রম করত। কিন্তু পিন্টু জানতই না যে এখন তার পরিশ্রমের আসল ফল পেতেই চলেছে সে। ওরে পিন্টু, একটু শোন তো বাবা। হ্যাঁ আগে বলুন না বাবু। আমাদের প্রতিবেশীদের গ্রামে একটা বড় বিজ্ঞান প্রদর্শনী রয়েছে, ওখানে বাইরের গ্রাম থেকে লোকজন আসবে। কি বাইরের গ্রাম থেকে লোক আসবে? হ্যাঁ, আর আমাদের কাছ থেকে ওরা চিকেনের একটা দুর্দান্ত ডিশ বানিয়ে নিয়ে যেতে বলেছে। ব্যাস এইটুকু ব্যাপার, কোনো ব্যাপার না মশাই, আমি করে নেব। না হয়ে যাবে সেটা তো আমিও জানবো, কিন্তু ওনারা বলেছেন যে অতিথিরা বাইরে থেকে এসছে আর ওরা বেশি খাবার ঝাল পছন্দ করে না, তাই সেই মতন একটু নতুন বেশ দুর্দান্ত আর কম ঝাল খাবার বানাতে হবে। ও, ঝাল কম দিতে হবে তো? ঠিক আছে বাবু, হয়ে যাবে। আচ্ছা, এই প্রদর্শনীটা কোথায় রয়েছে? কালকে। তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে ভালো করে চিন্তা করো যে নতুন কি বানাতে পারো, তারপর সেটা আমরা ওখানে পাঠিয়ে দেব। আগে হ্যাঁ। শেঠের কথা শুনে পিন্টু খুব উৎসাহিত হয়। সে অনেক দিন থেকে কিছু একটা আলাদা করতে চাইছিল, আর এখন বিজ্ঞান মেলার বাহানায় সেটাই করতে চলেছিল। পরের দিন পিন্টু জরুরি জিনিস কিনতে বাজারে যায়। পিন্টু বাজারে নিজের জিনিসপত্র কিনতে ব্যস্ত ছিল, তক্ষুনি তার চোখ পড়ে একটা অদ্ভুত জিনিসের দিকে। আরে এটা কি? কুমড়ো? আমি বরং এটার সাথেই নতুন কিছু বানাই। বাজারে পড়ে থাকা বড় বড় কুমড়ো দেখে পিন্টুর মনে পাম্পকিন চিকেন বানানোর আইডিয়া চলে আসে, আর সে কুমড়ো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যাক বাবা, বাড়িতে পৌঁছেই গেছি। কি গরম পড়েছিল বাপ রে বাপ। যাকে এবার পিন্টু নতুন কিছু বানাতে হবে তোকে। পিন্টু কুমড়ো আর চিকেন তো এনেছিল, কিন্তু সে ভয়ও পাচ্ছিল যে এই এক্সপেরিমেন্ট নষ্ট না হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়েনি আর কাজে মন দেয়। উফ, খুব ভয় পাচ্ছি। হায় ঈশ্বর, এবার যেন নতুন কিছু বানাতে পারি এই হাত দিয়ে আমি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধোয়ে তারপর তার উপর বিশেষ মশলার জাদু দেখায়। যা, চিকেনে গরম মশলা,
নুন, হলুদ, আলু সব ভালো করে মিশিয়ে ফেলেছি আমি। এবার পালা কুমড়োর। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে কুমড়ো বার করে, ধুয়ে তার রস বার করে দেয়। এবার মুরগির মাংস তেল, লাল মরিচ আর মশলা দিয়ে বড় প্যানে ভেজে দেয়, আর তার মধ্যে কুমড়োর রস মিশিয়ে ঢেকে রান্না করতে দেয়। যাক, এইটা রেখে দিলাম আমি কড়াইয়ের মধ্যে, গ্যাসটাকে অল্প দিয়ে দিয়েছি। এবার পালা হলো ভাতটার। সে তাড়াতাড়ি ভাত রান্না করে আর কুমড়োর রসে রান্না করা মুরগি মিশিয়ে তাতে দম লাগায়, যেন বিরিয়ানি হোক। আর ব্যাস কয়েক মিনিটেই প্রস্তুত হয়ে যায় পিন্টুর পাম্পকিন চিকেন আর স্পেশাল রাইস। যাক বাবা, শেষমেশ করে ফেলেছি আমি। বাবু বাবু, আরে পিন্টু, এত বড় কড়াই নিয়ে কোথা থেকে আসছো? বাড়ি থেকে বাবু। প্রতিবেশী গ্রামের প্রদর্শনীর জন্য আমার স্পেশাল পাম্পকিন চিকেন তৈরি। কি পাম্পকিন চিকেন? বাবা বাবা, খুব ভালো। আমি এখন থেকেই প্রতিবেশীদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি তাহলে। শেঠের নির্দেশে পিন্টু তাকে কড়াই দিয়ে দেয় আর তারপর তার দৈনন্দিন কাজে লেগে যায়। শেঠজি সঠিক সময়ে প্রদর্শনীতে পৌঁছান। যখন সবাই খেতে বসে তখন সবাইকে পিন্টুর বানানো স্পেশাল পাম্পকিন চিকেন সবাইকে দেওয়া হয়। তক্ষুনি ও মাই গড, এটা কে বানিয়েছে? কেন, কিছু হয়েছে সাহেব? কিছু গন্ডগোল নাকি? বলছি প্রথমে আগে এটা তো বলো যে পাম্পকিন চিকেনটা কে বানিয়েছে। আগে আমার হোটেলে একটা লোক কাজ করে, তো খুব ভালো খাবার বানায় ও। ওই এই নতুন ডিশটা বানিয়েছে। কি হয়েছে বাবু? কিছু ঠিকঠাক হয়নি নাকি? না না, খাবারটা সত্যি খুব ভালো। আমি আমার জীবনে এরকম চিকেন কখনো খাইনি। সেই জন্য আমি ওকে 1 লক্ষ টাকার পুরস্কার দিতে চাই। এই নাও, পুরো 1 লক্ষ টাকা চেক। কি 1 লক্ষ? বাইরে থেকে আসা সেই ইংরেজ বাবুর কথা শুনে শেঠের চোখে জল চলে আসে। উনি সময় নষ্ট না করে গ্রামে ফিরে আসেন আর পিন্টুর কাছে চেক দিয়ে দেন। পিন্টু, ওরে পিন্টু! আরে আরে বাবু, আর আস্তে আস্তে কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হলোটা কি? ওরে, চিৎকার করবো না তো কি করবো বলতো? এই নাও তোমার পুরস্কার। কি 1 লক্ষ? হ্যাঁ পিন্টু, তোমার পরিশ্রমে ফল এসছে। হ্যাঁ বাবু, আজকেই আমি ওই জমিদারের সমস্ত সুদ টাকা দিয়ে দিতে পারবো। তারপরে আমি বাধা দেওয়া জমি টমি সব ফিরিয়ে নিতে পারবো। একটা কাজ করো, তুমি একটা ভালো একটা হোটেল খুলে নাও, তারপর আরো তুমি বড় হও, বুঝেছো? শেঠজির চোখ থেকে নতুন শুরু শুনে পিন্টুর চোখে জল চলে আসে। শেঠ সব সময় পিন্টুকে সাহায্য করতেন, আর এত কিছু হওয়ার পরেও উনি পিন্টুকে নিজের সাথে বেঁধে রাখেননি, বরং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। অবশেষে পিন্টু সে টাকা নেয় আর একটা নতুন জীবন শুরু করে। শিক্ষা: সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করলে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন নিজের গন্তব্য অর্জন করবেন। সরলতা, কঠোর পরিশ্রম আর নতুন প্রয়োগ দিয়ে পিন্টু নিজের নাম বানায়, আর পাম্পকিন চিকেন তার ভাগ্য পরিবর্তন করে। আব্দুল মিয়ার মৃত্যুর পরে ওনার 3 সন্তান অনাথ হয়ে গেল। এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই। এখন কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? দুজন মেয়ের বিয়েও দিতে হবে। হে আল্লাহ, কিছু তো সাহায্য করো। মা, এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। কিন্তু তুই কি কাজ করতে পারবি? আমি তো শুধু একটাই ভালো কাজ পারি, সেটা হলো খাবার বানানো। আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয়? কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি। টাকার কথা ভেবো না, আমার গয়নাগুলো কবে কাজ আসবে, আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়েন। কিন্তু মা, বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল। বাবু, আমার প্রথম দায়িত্ব হলো তোমরা। গয়না নিয়ে কি করব? ওগুলো তো আবার বানাতে পারবো। ঠিক আছে। শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্ধক দিয়ে 20,000 টাকা পেল। টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলা গাড়ি কিনলো আর 3 ভাই বোন মিলে ওই ঠেলা গাড়ি নিয়ে কাজ করত। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি, এত ভালো খেতে যে আঙুল চাটতেই থাকবে। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো। বা দারুণ বিরিয়ানি, আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি। হ্যাঁ, খুব ভালো বিরিয়ানি। ধন্যবাদ দাদা, এটা আমাদের মায়ের রেসিপি, আমাদের মায়ের স্পেশাল বিরিয়ানি। দারুণ খেতে। আর কিছুদিনের মধ্যেই ওদের দোকান ভালো চলতে লাগলো।
লোকের ভিড় করতে লাগলো। আমার 2টো বিরিয়ানি পার্সেল করে দিও। ঠিক আছে। আমাকেও দাও। এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না। দোকানে এত ভিড় হতো যে 3জন ভাই বোন মিলে অর্ডার নিত। এই নিন আপনার অর্ডার। এটা আপনার। এটা আপনার। 1 মাস পরে শেফালিও রোজগার করার টাকা গুনছিল। এই নাও মা, এই মাসে লাভ 20,000 টাকা। কি? তুমি ঠিক শুনেছ, 20,000 টাকা। এতগুলো টাকা? আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে। দোকানে সব সময় খরিদ্দারের ভিড় থাকে মা। হে আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সন্তানদের সফল করেছো। ধন্যবাদ মা। পরের মাসে তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ। আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল। ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল। 3 ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ বেশি লাভ করতে থাকলো। এই সব কিছু আমাদের 3জনের মিলমিশের কারণে হচ্ছে। একদম দিদি। আর আমরা সব সময় মিলেমিশেই থাকবো। হ্যাঁ, সব সময়। কিছু মাস পরে ওরা ঠেলা গাড়ি থেকে হোটেল খুলে ফেললো। নবীন কাউন্টারে বসতো, শেফালি আর সানা বিরিয়ানি বানাতো। নবীন ভাই সেই একই ঠেলাঠেলি গাড়ির মতো। হ্যাঁ, এটাই তো আমাদের মায়ের রেসিপি। দাদা, রান্না কোনোদিনও বদলাবে না। লোকজন সব সময় ওদের বিরিয়ানির প্রশংসা করত। আস্তে আস্তে ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো। ভাই, আমার বাড়িতে কাল একটা পার্টি আছে, 9 জনের বিরিয়ানি চাই। হ্যাঁ, একদম পেয়ে যাবেন। এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয়। নিশ্চয়ই সেই রকমই খেতে হবে। আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান। 3 ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল। তারপর একদিন কি হলো, এই অর্ডারটা এখনো গেল না? ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে, তাই এখন খাবার যাবে না। হে আল্লাহ, একদম ঠিক হয়নি। তুমি এক কাজ করো, ওই খাবারগুলো গরিবদের খাইয়ে দাও। অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে। ঠিক আছে দিদি। ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিখারিদের খাইয়ে দিল। কিন্তু ওর ইচ্ছা ছিল না। যখন ও হোটেলে ফিরল তখন সানা ওখানেই ছিল। দিদি কোথায়? ও তো বাড়ি গেছে। আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল। কি বলছো তুমি? সানা, দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল। ওরা 300 জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল, কিন্তু কোনো কারণে ওনাদের বাড়ির বিয়ে ভেঙে গেছে, তাই বিরিয়ানিও বেঁচে গেছিল। আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো। তখন দিদি বলল সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। এটা তো ঠিকই হলো না। আমরা ওই বিরিয়ানি বিক্রি করেও টাকা রোজগার করতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের দিদি খুব ভালো মনের মানুষ। সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো। কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি। হতে পারে। তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল। বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত পক্ষে কাদরি বাবুর আশীর্বাদ পাক। এখন ওনার আশীর্বাদের অনেক দরকার। হ্যাঁ। সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না। যাক, ওদের ব্যবসা চলতে থাকলো। ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো। ওদের হোটেলও ভালো চলছিল। তারপর কিছু মাস পরে আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। নবীন, আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তুমি এইসব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। ঠিক আছে দিদি। নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু ওর ইচ্ছে ছিল না। বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকলো। আমরা কি বিরিয়ানি বিক্রি করতে পারি না? এখন তো রাত 10টা বাজে, এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে? একটা কাজ করি, এটা ভেতরে রেখে দিই, কালকে এটাই বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। 2 ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো। পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি করলো। আর ওরা দুজন খুব খুশি ছিল, কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল। আর শেফালি এই কথা জানতো না। তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো, সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করত। এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো। একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো।
নবীন ভাই, কিছু তো গন্ডগোল আছে, বিরিয়ানি আর তেমন খেতে নেই। এটা কি করে হতে পারে ভাই? আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই। ঠিক আছে। আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারল, আর ওদের এটা খেতে ভালো লাগছিল না। হঠাৎ করে ওদের হোটেলে খরিদ্দার কমে গেল। তখনই শেফালি ভাবতে থাকলো, হঠাৎ করে এমন কি করে হয়ে গেল? আমাদের খরিদ্দার কমে গেল কি করে? এইভাবে চলতে থাকলে কিভাবে হবে? নবীন ওর ভুল বুঝতে পারল। ওর দিদির কাছে কাঁদতে থাকলো। আমার দোষ, আমি আর সানা দিদি মিলে খরিদ্দারকে বাসি বিরিয়ানি খাইয়েছি। কি? নবীন ওর দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল। এটা তুই কি করলি? বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি। এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো? আমাদের ক্ষমা করে দাও দিদি। আমরা জানতাম না যে এরকম কিছু হবে। তোমার লোভের জন্য সবকিছু শেষ হয়ে গেল। তিনজন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে। তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল। শেফালি একটা বোর্ডে লিখল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে, আমরা লজ্জিত। সেই জন্য আগামী 1 সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো। এই বোর্ডটা শেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল। কাস্টমাররা বোর্ড পড়ে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো। আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানির স্বাদ ভালো লাগতো। এটা তো একেবারে আগের মতো। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগলো। যদি ওদের 1 সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো, কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল। ওদের খরিদ্দাররা ফিরে এলো, আর সানা আর নবীর বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস। আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো।